গল্প পিয়নের আসরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্পের আসর। আজ শোনাবো শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস অদ্ভুতুড়ে। আজ রইল অষ্টম এবং অন্তিম পর্ব। শুরু করছি আজকের গল্প অদ্ভুতুড়ে। লাল হেলমেটটা যেখানে ছিল ঠিক সেখানেই পড়ে আছে, একটু উঁচু ঢিবির ওপরে। জায়গাটা খুব শুনশান, নির্জন, চারদিকে ভয়ঙ্কর আগাছা দিয়ে ঘেরা। এখানকার বাঘা বিছুটির খুব বদনাম, তার উপর বাবলার ঝোপঝাড়ও বেশ ঘন। এদিক পানে তাই কেউ আসে না। ভূত একটু দূর থেকে একটা গাছের ডালে উঠে হেলমেটটা দেখতে পেল, কিন্তু সেটা উদ্ধার করা যায় কিভাবে তা তার মাথায় এলো না। উদ্ধার করার কাজটা বেশ কঠিন মনে হচ্ছে। আমাকে কেউ চেনে না। গাড়টা থেমেছে। ভূত মাথায় হাত বোলাতে বোলাতে বলল, তুমি গোপাল ভাঁড় আর ভারতচন্দ্রকে দেখেছ? দেখবো না মানে, রোজ দুবেলা দেখা হতো, কত গল্প হতো, হাসি ঠাট্টা হতো। তোমার গাঁটটার বেশ জোর আছে বলতে হবে। তবে কি জানো বাঁটুলদা, তুমি যে এখানে আছো তা তো আমি জানতুম না। হেঁড়ে গলাটা এবারে একটু নরম হলো। খুব লেগেছে নাকি তোর? তা কি করবো বল, কয়েকশো বছর ধরে গুটি পাকিয়ে ঘুমিয়ে আছি। আরো 1000 বছরের আগে জাগবার ইচ্ছেই ছিল না। কাঁচা ঘুমটা ভাঙালি বলে চট করে মেজাজটা চড়ে গেল। আমি ভেবেছিলাম বাবুইয়ের বাসা। বাটুল আর একটু নরম হয়ে বলল, ঠিক আছে, গাঁটটার যখন প্রশংসা করেছিস তখন তোর কিছু উপকারও করব। বল, কি করলে তুই খুশি হোস? ভূত হাতে চাঁদ পেল, একটা নিশ্চিন্দি শ্বাস ফেলে বলল, ওই যে ওখানে একটা লাল মতো হেলমেট পড়ে আছে, দেখতে পাচ্ছ? খুব পাচ্ছি, ওইটি আমার চাই। এই কথা? দাঁড়া, এক্ষুনি এনে দিচ্ছি। এই কথার সঙ্গে সঙ্গে যেন একটা ঘূর্ণিঝড় বয়ে গেল। তারপরেই দেখা গেল লাল হেলমেটটা বাতাসে ভাসতে ভাসতে ভূতর একেবারে হাতের নাগালে এসে গেছে। ভূত ইতিমধ্যেই মাটিতে নেমে দাঁড়িয়েছে। হেলমেটটা আঁকড়ে ধরে বলল, বাঁটুলদা, বড্ড উপকার করলে আমার। বাঁটুল একটু গম্ভীর হয়ে বলল, হ্যাঁ রে ছোঁড়া, ওই হেলমেটটা তুই চাইলি কেন বলতো? জিনিসটা তো ভীষণ বিচ্ছিরি। ওটা কেউ মাথায় পরে নিলে যে আমার গাঁটটাতে কোনো কাজই হবে না, পেল্লায় শক্ত। এসব তোমার আমলে ছিল নাকি না? বাঁটুল গম্ভীর হয়ে বলল, থাকলে খুব খারাপ হতো, আমাকে আর গাঁটটার কারবার করে খেতে হতো না। তুমি গাঁটটা মেরে খেতে? তা খেতুম না। কৃষ্ণচন্দ্রের চাকরিতে ঢোকার আগে তো যত চোর জোচ্চোর ডাকাতকে গাঁটটা দিয়ে ঢিট করেছি। গায়ে খুব খাতির হতো তখন। বিনে পয়সায় কলাটা মূলোটা জুটতো। তা তোদের আমলে কি সবাই ওই টুপি পরে থাকে নাকি? না না, তোমার ভয় নেই, তোরও ভয় নেই। আমি তোকে আর গাঁটটা মারবো না, ওটা পরে আসার দরকার নেই। যাই, আমি ঘুমোই গে। বাঁটুল ঘুমোতে যাবার পর ভূত হেলমেট বগলে নিয়ে বাড়ির পথ ধরল। মনে হাজার চিন্তা। বাড়ি এসে হেলমেটটা লুকিয়ে রাখলো ঘরে। তারপর চারপাশ উঁকি ঝুঁকি মেরে দেখে এলো দুলালবাবু পেল্লায় ভোজের পর নরম বিছানায় লেপ গায়ে ঘুমোচ্ছেন। তার সাগরের পাঁচু মোদককে দেখা যাচ্ছে না। দেখা যাওয়ার কথাও নয়, গাছের মগডাল থেকে নামতে সময় লাগবে। ভূত ঘরের দরজা বন্ধ করে তার কৌটো বের করলো। শুনতে পাচ্ছ? কৌটোর ভেতর থেকে বহু দূরের এক জগৎ থেকে পরীদের গলা ভেসে এলো। কি চাও ভূত? আমি হেলমেটটা উদ্ধার করেছি। বেশ ভালো কাজ। এটা দিয়ে এখন আমি কি করব? এখন তোমাদের ওখানে কি দুপুর? হ্যাঁ, তবে শেষ দুপুর। তাহলে এখন নয়, রাত যখন গভীর হবে তখন হেলমেটের ভেতরে নীল বোতামটা টিপে দাও, তারপর ওটা পরে নিও মাথায়। তাহলে কি হবে? হেলমেটটা সামান্য জিনিস ভেবো না, ওটা হলো অতি মস্তিষ্ক। তোমার জানা নেই এমন অনেক কিছু তোমাকে জানিয়ে দেবে। ভূতের সর্দার এটাকে সিংহাসন বানিয়েছিল। তারা যদি এসে হেলমেট কেড়ে নিতে চায়, তাহলে হেলমেটের ভেতরকার সাদা বোতামটা টিপে রাখো। তাহলে কি হবে? হেলমেটের রং আর গন্ধ বদলে যাবে। ভূতেরা দেখলেও চিনতে পারবে না।
আমাদের বাড়িতে দুটো খারাপ লোক মতলব নিয়ে ঢুকেছে, তাদের কি করব? হেলমেটই তোমাকে বুদ্ধি জোগাবে, তবে ওটা বেশি ব্যবহার করো না। কেন? কাজে লাগাতে পারে তো তার অনেক কাজ হবে, যে কাজে লাগাতে পারবে না তার হবে না, ওটাই তো মজা। তোমাদের নন্দবাবুও তো এই হেলমেটটা পেয়েছিলেন, কাজে লাগাতে পারেননি, ভূতের ভয়ে এটা ফেলে পালিয়েছিলেন। তাই নাকি? কিন্তু এরকম আর কি কি জিনিস কোথায় আছে বলে লাভ নেই। ধরো আমেরিকার এক জঙ্গলে একটা গর্তের মধ্যে আছে একটা বল, হিমালয়ে আছে একটা পেন্সিল, প্রশান্ত মহাসাগরের তলায় আছে একটা বোতল, চীনে এক প্রাচীন ধ্বংসাবশেষের মধ্যে পোতা আছে একটা প্রদীপ, আরো কত কি। এসব দিয়ে কি কাজ হয়? বলটা আসলে শব্দধারক যন্ত্র। মহাকাশে যেখানে যত রকম শব্দ হচ্ছে সব ধরতে পারে। পেন্সিলটা আসলে একটা অফুরন্ত ব্যাটারি, নিউ ইয়র্কের মতো বড় একটা শহরকে চিরকাল বিদ্যুৎ যোগাতে পারে। বোতলটা হলো মহাকাশ ঢিল, ওটা তুমি ইচ্ছে করলে সৌরলোকের যে কোনো গ্রহে পাঠাতে পারো। ওটা সেখানে গিয়ে আবার তোমার কাছে ফিরে আসবে মাত্র কয়েক মিনিটে। প্রদীপটার কথা তুমি গল্পে পড়েছ, ওটা ঘষলেই চলে আসবে একটা মস্ত রোবট, তোমার সব হুকুম তামিল করবে। একটু থেমে ভূত বলল, আলাদিনের আশ্চর্য প্রদীপ? ঠিক তাই। ইস, প্রদীপটা যদি পেতুম। পেয়ে লাভ নেই, যারা পেয়েছে তাদের জীবনের আনন্দই নষ্ট হয়ে গেছে। এইসব দেখে আমরা মজা পাই, সেই জন্যই তোমাকে সুপার ব্রেন বেশি ব্যবহার করতে বারণ করছি। ওটা বেশি ব্যবহার করলে তুমি আর নিজের মাথা খাটাতে চাইবে না, সেটা কিন্তু ভীষণ খারাপ। তোমার নিজের মস্তিষ্কও যে প্রচন্ড শক্তিশালী সেটা তুমি বুঝতেও পারবে না কোনোদিন। এবার বুঝেছি। যদি বুঝে থাকো তাহলে আমাদের কথা মেনে চলো, তোমাকে আমরা খুব ভালোবাসি। দুলালবাবু আর পাঁচু মোড়কের কাণ্ড কারখানার কথা কি আপনি জানেন? না তো, তারা কারা? একজন মাস্টারমশাই আর একজন চোর। তারা কি করেছে? অনেক কাণ্ড। মাস্টারমশাই ভারী ভালো মানুষ, নিরীহ রোগা, কিন্তু হঠাৎ রাতারাতি তিনি একদম পাল্টে গেছেন। গায়ে ভীষণ জোর, চুরি করে বেড়াচ্ছেন, লোককে ঠকাচ্ছেন। ওটা কেমিক্যাল রিয়াকশন, হেলমেট ওর সমাধান বলে দেবে। আচ্ছা। কৌটোর শট বিদায় নিল। ভূত হেলমেটটা তুলে নিয়ে ভেতরটা দেখল। সত্যি ভেতরে অনেক রকমের বোতাম রয়েছে। সাদা বোতামটা টিপতেই ঝাঁ করে হেলমেটটা একদম নীল হয়ে গেল। এরকম অদ্ভুত কাণ্ড সে আর দেখেনি। সারাটা দুপুর কাগজ কলম নিয়ে বিস্তর ধস্তাধস্তির পর ভুবনবাবু 1.5খানা মাত্র কবিতা নামাতে পারলেন, আর তাতেই তার এই শীতের দুপুরেও ঘাম হতে লাগলো। মাথাটাও বেশ বনবন করে ঘুরছে। 1 গ্লাস ঠান্ডা জল খেয়ে খানিক ধাতস্থ হয়ে রামলালকে ডেকে পাঠালেন। রামলাল এলে বললেন, ওহে রামলাল, তোমার প্রোডাকশন কেমন হচ্ছে? রামলাল মাথা চুলকোতে লাগলেন। ভুবনবাবুকে যথেষ্টই ভয় খান রামলাল, কিন্তু সেই ভয়ের চোটেও তার মাথা থেকে কবিতা বেরোচ্ছে না। আমতা আমতা করে বললেন, আগে এখনো তেমন জুত করে উঠতে পারিনি, তবে চেষ্টা করছি। ভুবনবাবু একটু বিরস মুখে বললেন, প্রথমটায় হয়তো একটু অসুবিধে হবে, তা সেটা আমারও হচ্ছে, কিন্তু হাল ছেড়ে দিলে তো হবে না। লোকটাকে আমি 7 দিন আমাদের বাড়িতে থাকতে বলেছি। রামলাল চোখ বড় করে আতঙ্কের গলায় বললেন, 7 দিন? ভুবনবাবু বললেন, থাকতে কি চায়? কেবল বলে, মশাই আমরা কবি খুঁজতে বেরিয়েছি, সঙ্গে মেলা টাকা, এক জায়গায় থাকার হুকুম নেই। আমি অতি কষ্টে রাজি করিয়েছি। এই 7 দিনে যদি 100খানেক কবিতা ওর হাতে তুলে দেওয়া যায় তাহলে খুব কম হবে না, 200 টাকা করে প্রায় 20,000 টাকা। তা বটে, কিন্তু প্রোডাকশনটা তো বাড়াতে হচ্ছে। এই রেটে চললে 7 দিনে 100 কবিতা সাপ্লাই দেওয়া যাবে না। তোমার মাথায় কবিতা খেলছে না কেন বলো তো? আগে মাথাটা কোনো দিকেই ভালো খেলে না। ভুবনবাবু অসন্তুষ্ট হয়ে বললেন, আত্মবিশ্বাসের অভাবই অনেক মানুষের পতনের কারণ।
নিজের ওপর আস্থা চাই, নইলে ভারী মুশকিল। লোকটার কাছে আমার মান ইজ্জত থাকবে না। যাও, আর সময় নষ্ট না করে বসে পড়োগে। আর হ্যাঁ, একটা কথা। জি আজ্ঞে, বলুন। কলমের সঙ্গে কি মেশানো যায় বলো তো? কলম? আগে এ তো সোজা মলম। মলম? কিন্তু মলম আসছে কোত্থেকে? অন্য কিছু ভাবো তো। খড়ম যদি সুবিধের না হয় তাহলে বড্ড মুশকিল হবে। মুশকিল মনে করলেই মুশকিল। আত্মবিশ্বাসের অভাবটাকে অত প্রশ্রয় দাও কেন? সব সময় বুক চিতিয়ে ভাববে সব হবে। যাও, বাংলা ডিকশনারিটা খুলে কলমের সঙ্গে একটা জুৎসই মেলানো শব্দ বের করো। কবিতাটা ওই একটা শব্দে আটকে আছে। আমি যাই, দেখি গে ভদ্রলোকদের চা টায়ের বন্দোবস্ত হয়েছে কিনা। মানি লোক এরা, অযত্ন হওয়াটা ঠিক হবে না। জি আজ্ঞে, বলে রামলাল বেজার মুখে অভিধান খুলে বসলেন। ভুবনবাবু ঘর থেকে বেরোতেই একটা ন্যাড়া মাথা গোঁফওয়ালা লোককে দেখে অবাক হলেন। লোকটা বিগলিত মুখে দাঁড়িয়ে। কি চাই? প্রতি মিল 2 টাকা করে যদি দেন তো কলম টলম সব মিলিয়ে দেবো। উনি আর ভাবতে হবে না। আপনি কে? আগে আমি এ কারবারই করি। মিল বেচি, ছন্দ বেচি, কবিতাও বেচি। তবে গোটা কবিতার দাম কিছু বেশি পড়বে। চতুর্দশপদী, হাইকু, দীর্ঘ কবিতা, ছড়া কাহিনী, কাব্য, মহাকাব্য সব আছে। ফেলো কুড়ি, মাখো তেল। ভুবনবাবু একটু বুকটা চিতিয়ে বললেন, এই যে মায়ের কাছে মাসির গল্প হয়ে যাচ্ছে মশাই। আমাকে আর কবিতা শেখাতে হবে না। আমার মধ্যে কবিতার সমুদ্র রয়েছে। তবে ওই মাঝে মাঝে মিল টিল নিয়ে একটু ভাবতে হয় আর কি। তা মিল কত করে বললেন? 2 টাকা, খুবই সস্তা, জলের দর। বছরের এই সময়টায়, অর্থাৎ বসন্তকালে আমরা একটা সেল দিই, নইলে 3 টাকার একটি পয়সাও কম হতো না। বটে, তা কলমের সঙ্গে কি মেলানো যায় বলুন তো? কলম আর এমনটা কি? টাকাটা ফেলুন আগে। ভুবনবাবু বিরক্ত মুখে 2 টাকা লোকটার হাতে দিয়ে বললেন, এবার বলুন। লোকটা ভারী বিগলিত হয়ে বলল, বছরের চুক্তি করে নিলে কিন্তু আরো সস্তা হয়ে যাবে। এই ধরুন 1.5 টাকার মতো, আর মিলও পাবেন জব্বর। ভুবনবাবু হুঙ্কার দিয়ে বললেন, কিন্তু কলমের সঙ্গে মেলানো শব্দটার কি হলো? আগে বলম বলম বাহু বলম। তার মানে? কলমের সঙ্গে মেলালেই বুঝবেন কি জিনিস। কবিতার লাইনে ফেলে দেখুন। বলে উঠলেন, তাই তো হে, তোমার তো দারুণ মাথা। মিলে গেছে, এক্কেবারে মিলে গেছে। লোকটা ভুবনবাবুর পিঠ চাপড়ে দিয়ে বলল, আমাদের সাবেক কারবার, আজে বাজে জিনিস দিই নাকি না? তা বাবু শুনতে পাচ্ছি এখানে নাকি কবিতা কেনার লোক ঘুরঘুর করছে। সত্যি নাকি? ভুবনবাবু লোকটার দিকে সন্দিহান চোখে চেয়ে বললেন, সে খবরে তোমার কি দরকার? আগে আমার প্রায় 4 বস্তা কবিতা পড়ে আছে। বাজারটা মন্দা ছিল বলে এতদিন ছাড়িনি। তা ভালো দর পেলে ভাবছি ছেড়ে দেব। ভুবনবাবু লোকটার কাঁধে হাত রেখে ভারী নরম গলায় বললেন, আহা, কবিতা কেনার জন্য তো আমি আছি। একটু সুবিধে করে যদি দাও তো ওই 4 বস্তাই কিনে নেব খন। লোকটা ভারী খুশি হয়ে বলল, গোনা বাছা না করলে 500 টাকা প্রতি বস্তা। আর যদি গোনা বাছা করেন তাহলে কিন্তু দর 600 হয়ে যাবে। ওরে বাবা, গোনা বাছার কথাই ওঠে না। তুমি কি আর আমাকে ঠকাবে? আমি মানুষকে বিশ্বাস করতে ভালোবাসি। লোকটা পায়ের ধুলো নিয়ে বিদেয় হলো। ভুবনবাবু হাসি হাসি মুখে গিয়ে কবিতার পাইকারের ঘরে উঁকি দিলেন। উঠেছেন নাকি আজ্ঞে? লোকটা একটা হাই তুলে পাশ ফিরে বলল, উঠেছি। তবে যা খাইয়েছেন তাতে আরো ঘুমোনো যেত। এবার একটু যদি চা ইচ্ছে করেন। চা? আমার আবার খালি পেটে চা চলে না। খালি পেটে? বলেন কি? খালি পেটে চা খাওয়ানো যে পাপ, এক্ষুনি ব্যবস্থা হচ্ছে। তা লুচি টুচি চলবে তো, নাকি কড়াইশুটির কচুরি? সঙ্গে খান কয়েক চপ টপ যদি হয়। আর ধরুন একটু ভালো রাবড়িও আনানো আছে। তা চলতে পারে, কিন্তু কবিতার কতদূর কি করলেন বলুন তো? কবিতার জন্যই তো আসা, খাওয়াটা তো বড় কথা নয়। জি আজ্ঞে, কবিতার কথাই বলছি। আগে খাবারের কথাটা বলে দিয়ে আসি। বাড়ির মেয়েরা ময়দা মেখে বসে আছে। যান যান,
ওসব সেরে চট করে চলে আসুন। ভুবনবাবু সাঁ করে বেরিয়ে গিয়ে কিছুক্ষণ বাদেই ধাঁ করে ফিরে এলেন। বললেন, হ্যাঁ, কবিতারও বেশ এগোচ্ছে। মনে হচ্ছে কাল সকালের মধ্যে 1000 কবিতা আপনার হাতে তুলে দিতে পারবো। লোকটা অবিশ্বাসের চোখে বলল, বলেন কি মশাই, একদিনে 1000? তার বেশিও হতে পারে। লোকটা মৃদু মৃদু মাথা নেড়ে বলল, আপনাকে পুরুষই বলতে হয়, রবীন্দ্রনাথও পারতেন না এরকম। তা সে যাই হোক, কবিতা ফেললেই একেবারে নগদ টাকায় কিনে নিয়ে যাব, ভাববেন না। ভুবনবাবু হাত কচলাতে কচলাতে বললেন, যে আজ্ঞে। লোকটা আর একটা হাই তুলে বলল, আপনাদের এই জায়গার বাতাসে কবিতার জীবাণু আছে মশাই, মনে হয় এখানে খুঁজলে আরো কবি বেরোবে। ভুবনবাবু বিবর্ণ মুখে বললেন, আগে না, এখানে কবি বলতে তো শুধু আমি আর আমার ছেলেরা, আর তো কেউ। পত্রিকার মালিকও খুশি হবেন, আর আমাকেও বেশি ছোটাছুটি করতে হবে না। বাঁচালেন মশাই। ভুবনবাবু চারদিক চেয়ে বললেন, আপনার সঙ্গীটিকে তো দেখছি না। ও একটু পাগলা লোক, কোথাও গেছে টাছে, এসে পড়বে। কিন্তু ওর খাবার দাবার নিয়ে আসুন, এলে খাবে, নইলে আমি ওর ভাগেরটা খেয়ে নেব। যে আজ্ঞে। ভুবনবাবু ব্যস্ত সমস্ত হয়ে বেরোলেন। বেরিয়েই দেখলেন ন্যাড়া মাথা লোকটা বারান্দায় এক কোণে ঘাপটি মেরে বসে আছে। ভুবনবাবু সোজা গিয়ে লোকটাকে ঘ্যাঁচ করে ধরলেন। আজ এক্ষুনি গিয়ে 4 বস্তা কবিতা নিয়ে এসো। আগে মশাই, তার হ্যাপা আছে। কত টাকা চাই? 2000 পেলে চেষ্টা করে দেখতে পারি। দিচ্ছি। বলে ভুবনবাবু মহা ব্যস্ত তখন অন্যদিকে ল্যাবরেটরির ঘরে 3 জন গভীর পরামর্শে মগ্ন। 3 জন হলো ভূত, রামলাল আর নন্দলাল। ভূত পুরো কাহিনীটা বলে একটু দম নিচ্ছিল। রামলাল ভাবিত মুখে বললেন, তাহলে এই হলো ব্যাপার। নন্দলালের মুখও বেজার। তিনি বললেন, সবই তো বুঝতে পারছি, কিন্তু বাবাকে ঠেকানোই যে সমস্যা। ওর মাথায় একবার যেটা ঢুকবে সেটাকে তো আর বের করা যাবে না। রামলাল একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, দুলাল বাবু, এই রূপান্তর তাহলে একটা সায়েন্টিফিক অ্যাক্সিডেন্ট? কিন্তু ভূত, তোর ভূতের গল্প আমার তেমন বিশ্বাস হচ্ছে না, তোর পরীর গল্পও নয়। ভূত খুব বিনয়ের সঙ্গে বলল, বিশ্বাস না করতে চাইলে আর কি করব বলো, তবে কর্তাবাবু যে আকাশে উঠে গেলেন সেটা কি করে হলো তা বলবে তো? নন্দবাবু ভূত ভক্ত লোক। দাদার দিকে কটমট করে তাকিয়ে বললেন, তুমি দুপাতা বিজ্ঞান পড়ে ধরাকে সরা বলে ভাবছো কেন? আর বিজ্ঞান পড়ে তোমার কটা ডানাই বা গজালো? বাবা তো বিজ্ঞান টিজ্ঞান বিশেষ জানেন না, কিন্তু তোমাকে টেক্কা দিয়ে রোজ নানা রকম আবিষ্কার করে ফেলতেন কি করে বলো? ভুতুড়ে কাণ্ড নয়? রামলাল মাথা চুলকোলেন, তারপর বললেন, সব ব্যাপার এখনো ঠিকমতো ব্যাখ্যা করা যাচ্ছে না বটে, কিন্তু খুঁজলে ব্যাখ্যা পাওয়া যাবেই। তবে বাবার আবিষ্কারের কথা যা বলছিস তা কিন্তু ঠিক নয়। বাবা এ যাবৎ কিছুই আবিষ্কার করেননি, তবে তার সঙ্গে তো তর্ক করা যায় না। আমি ভয়ে ভয়ে সব মেনে নিয়েছি। যাকগে, এখন কি করা যায় সেটাই হলো চিন্তার বিষয়। ভূত তার হেলমেটটা টেবিলের তলা থেকে এনে বলল, তোমাদের কিছুই করতে হবে না, দুজনে যেমন বসে আছো তেমনি চুপটি করে বসে থাকো, যা করার আমি করছি। রামলাল আর নন্দলাল সভয়ে চেয়ে দেখলেন ভূত হেলমেটটার মধ্যে কি একটু কারিকুরি করে সেটা মাথায় পরে নিল। ধীরে ধীরে ভূতর মুখশ্রী পাল্টে যেতে লাগলো। গম্ভীর মুখ, ধ্যানমগ্ন চোখ, ফিসফিস করে মাঝে মাঝে অদ্ভুত সব ফর্মুলা উড়ে যাচ্ছে। ভাগ্য ভালো যে ভুবন বাবুর আদেশ মতো ল্যাবরেটরির জিনিসপত্র এখনো সব সরিয়ে ফেলা হয়নি। 2-1 দিনে তা সম্ভবও নয়। ভূত নানা রকম কেমিক্যাল মেশাতে লাগলো টেস্ট টিউবে, তারপর বার্নার জেলে তা গরম করতে লাগলো। একটা কটু গন্ধ ছড়িয়ে পড়তে লাগলো চারদিকে। খানিকক্ষণ বাদে ভূত নন্দলালের দিকে চেয়ে বলল, দুলাল বাবুকে একবার এই ঘরে আনতে হবে এক্ষুনি, আর তোমরা ল্যাবরেটরির বাইরে থাকবে। নন্দলাল আর রামলাল দুজনেই
তাড়াতাড়ি বেরিয়ে এলেন ঘর থেকে। কিন্তু মুশকিল হলো, দুলাল বাবুর মতো সন্ডা গুন্ডা লোককে ইচ্ছের বিরুদ্ধে ধরে ল্যাবরেটরিতে আনা যায় কিভাবে? ভুবনবাবু হয়তো ব্যাপারটা পছন্দ করবেন না। দুই ভাই তাই মুখ চাওয়াচাই করতে লাগলেন। এদিকে দুলাল বাবু খালি পেটে চা খাবেন না বলে কচুরি, আলুর দম এবং আনুষঙ্গিক বিশাল ভোজ নিয়ে বসে গেছেন। সামনে বিগলিত মুখে দাঁড়িয়ে আছেন ভুবনবাবু। দুই ভাই কাঁচুমাচু হয়ে ঘরে ঢুকতেই ভুবনবাবু একটু বিরক্ত হয়ে বললেন, কি চাই? নন্দলাল মাথা চুলকে হঠাৎ বলে ফেললেন, বাড়িতে পুলিশ এসেছে। পুলিশ? যে আজ্ঞে, তারা ওকে খুঁজছে। ভুবনবাবু যেমন হাঁ, দুলাল বাবুও তেমনি হাঁ। ভুবনবাবু বললেন, ওকে খুঁজবে কেন? উনি কি করেছেন? নন্দবাবুর সঙ্গে এবার রামলালও যোগ দিয়ে বললেন, ওদের মতলব বিশেষ ভালো ঠেকছে না। বলছে সাপ্তাহিক নবযুগ থেকে যে লোকটা কবিতা কিনতে এসেছে সে একজন ক্রিমিনাল। ভুবনবাবু অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, আর তোমরা সে কথা বিশ্বাস করলে? দু ভাই একসঙ্গে মাথা নাড়লেন। রামলাল বললেন, আমরা পুলিশের কথায় মোটেই বিশ্বাস করিনি, বরং বলেছি উনি এ বাড়িতে নেই। তবে আমাদের কথায় তারা কান দিচ্ছে না, বাড়িতে ঢুকে নিজেরা দেখতে চাইছে। খানিকক্ষণ বাদে ভুবনবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওরে রামলাল, কবিতা টবিতা অতি যাচ্ছে তাই জিনিস, তাই না? জি আজ্ঞে। কথাটা আমিও আপনাকে বলবো বলবো করছিলাম। ভুবনবাবু খুবই ক্ষুব্ধ কণ্ঠে বললেন, কবিতা নিয়ে যে এত সব জোচ্চুরি হয় তাই বাতে জানতো, কবিতা নিয়ে মাথা ঘামাতে হবে না। রামলাল ও নন্দলাল এ কথা শুনে খুবই উজ্জ্বল হলেন। ঘাম দিয়ে তাদের যেন জ্বর ছেড়ে গেল। রামলাল হাসি মুখে বললেন, যে আজ্ঞে। নন্দলাল বললেন, আপনারও আর কবিতা লেখার দরকার আছে বলে মনে হয় না। ভুবনবাবু মাথা নেড়ে বললেন, লিখলে অবশ্য বাংলা সাহিত্যের একটা উপকারী হতো, কিন্তু দেখছি তার হবার নয়। তাই রামলাল, তুমি কি ল্যাবরেটরিটা তুলে দিয়েছো নাকি? আগে এখনো দিইনি, তবে দেব করছিলাম। আমি বলি কি, কবিতার ভূত ঘাট থেকে নামানোর জন্য কয়েকদিন এখন কোষে বিজ্ঞান চর্চা করলে কেমন হয়? বিজ্ঞান খুব প্র্যাকটিক্যাল জিনিস, মাথা থেকে ভাবের ভূত একেবারে ঝেড়ে নামিয়ে দেয়। জি আজ্ঞে। তুমি কি বলো হে নন্দলাল? নন্দলাল বাবু মাথা চুলকে বললেন, বিজ্ঞানে আমার তেমন শ্রদ্ধা নেই। ভুবনবাবু আঁতকে উঠে বললেন, বলো কি হে, শ্রদ্ধা নেই? এটা যে বিজ্ঞানেরই যুগ, তা জানো? আগে জানি, তবে বিজ্ঞান তো ভগবান মানে না, ভূত বিশ্বাস করে না। সেই জন্যই বিজ্ঞানের ওপর আমার আস্থা নেই। ভুবনবাবু উত্তেজিত হয়ে বললেন, তাহলে তো তোমার আরো বেশি বিজ্ঞান চর্চা করা উচিত। তুমি ভগবান মানো, ভূতে বিশ্বাস করো, ভালো কথা। সেগুলোকে বিজ্ঞান দিয়ে যদি প্রমাণ করতে পারো তাহলে সকলেরই উপকার হয়। ধরো, এমন একটা যন্ত্র আবিষ্কার করলে যা দিয়ে ভগবানের সঙ্গে কথা বলা যায়, তাহলে কেমন হয়? ধরো, যদি ভূতকে ঘরে টেস্ট টিউবে বন্ধ করে 5 জনকে দেখিয়ে দিলে, তাহলে তো একটা নামও হয়। যে আজ্ঞে, তবে কিনা কাজটা ভারী শক্ত। আহা, শক্ত মনে করলেই শক্ত, কাজে নেমে পড়লে আর শক্তটা কি? আমি যে ভৌত চশমা বের করেছি সেটাও পরীক্ষা করে দেখতে পারো। চমৎকার জিনিস, চোখে দিলেই দেখবে চারিদিক ভূতে একেবারে ঠিক ঠিক করছে। যে আজ্ঞে। তাহলে চলো সবাই মিলে আজ বিজ্ঞানের একটা হেস্তনেস্ত করে ফেলি। আমার মাথার মধ্যে এখনো কবিতার পোকা নড়াচড়া করছে, লক্ষণ ভালো ঠেকছে না। এখন বিজ্ঞান নিয়ে না পড়লে পোকাটাকে জব্দ করা যাবে না। কাঁচুমাচু মুখে দুই ভাই অগত্যা ভুবনবাবুর পিছু পিছু ল্যাবরেটরির দিকে রওনা হলেন। কিন্তু ল্যাবরেটরির দরজা ভিতর থেকে বন্ধ। ভুবনবাবু দরজা ঠেলে বললেন, কে আবার ঢুকলো এর মধ্যে? রামলাল তাড়াতাড়ি বললেন, আগে ভূত। ভূত? তার ঘাড়ে আবার বিজ্ঞান ভর করলো কবে? ভূত, এই ভূত! কিন্তু ভিতর থেকে কেউ সাড়া দিল না। জানলা দিয়ে উঁকি মেরে ভুবনবাবু বাক্যহারা হয়ে গেলেন।
যা দেখলেন তা প্রত্যয় হয় না। অনেকক্ষণ বাদে ফিসফিস করে বললেন, সর্বনাশ! রামলাল আর নন্দলাল শ্রদ্ধা ভরে একটু পিছনে দাঁড়িয়েছিলেন। রামলাল উদ্বিগ্ন মুখে বললেন, কিসের সর্বনাশ দেখলেন আজ্ঞে? সেই গুন্ডা লোকটা যে এখানেও ঢুকে পড়েছে। কোন গুন্ডা? দুলাল বাবু, সঙ্গে ভূতকেও দেখা যাচ্ছে। দুজনে কি করছে বলো তো? রামলাল উকি মেরে দেখে বললেন, তাই তো, একটা কিছু এক্সপেরিমেন্ট হচ্ছে বলে মনে হয়। তাহলে কি হবে? দরজায় জোরে জোরে ধাক্কা দাও, এসব আমার একদম ভালো ঠেকছে না। কিন্তু ধাক্কা আর দিতে হলো না। হঠাৎ ভিতর থেকে একটা আলোর ঝলকানি দেখতে পাওয়া গেল। সেই সঙ্গে বিস্ফোরণের শব্দ এলো। ঘরের ভিতরটা নীল বর্ণ ধোঁয়ায় ভর্তি হয়ে গেল। একটু কটু গন্ধ বেরোতে লাগলো ঘর থেকে। ভুবনবাবু বিবর্ণ মুখে বললেন, এ কি? রামলাল চিন্তিত ভাবে বললেন, একটা দুর্ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। নন্দলাল 10 হাত পিছিয়ে গিয়েছিলেন। একটু কম্পিত গলায় বললেন, আমি আগেই বলেছিলাম কি না যে বিজ্ঞান খুব খারাপ জিনিস। তিনজন খানিকক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলেন। ধীরে ধীরে ভিতরকার ধোঁয়াটে ভাবটা কেটে ঘরটা আবার পরিষ্কার হয়ে এলো। দরজা খুলে হেলমেট পরা ভূত বেরিয়ে এসে উত্তেজিত গলায় বললে, দুলালবাবু অজ্ঞান হয়ে গেছেন, তবে ভয় নেই। ভুবনবাবু ভারী রেগে গিয়ে বললেন, ভয় নেই মানে? বিজ্ঞান কি ছেলে খেলা নাকি? এ খুব বিপজ্জনক জিনিস। কি থেকে কি হয় তা আমার মতো পাকা সায়েন্টিস্টও সবসময় ঠাওর পায় না। চলো তো দেখি লোকটার কি হলো। আমার তো মনে হয় না দুলাল স্যারের যে অসুখ হয়েছিল তা বোধহয় সেরে গেছে। দুলালবাবু ভুবনবাবুকে দেখে তাড়াতাড়ি উঠে বসলেন। তারপর হাত জোড় করে কপালে ঠেকিয়ে ভারী নিরীহ মুখে নরম গলায় বললেন, ভালো আছেন তো? ভুবনবাবু একটু ভড়কে গিয়ে বললেন, তা ভালোই বলা যায়, কিন্তু আপনি কেমন আছেন? দুলালবাবু চারদিকে চেয়ে বললেন, আমি বোধহয় অসময়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, মাফ করবেন। সবাই বুঝতে পারছিল সেই আগের দুলালবাবুই আবার ফিরে এসেছেন। ভুবনবাবু একটু অভিমানের গলায় বললেন, ইয়ে, আপনি কিন্তু আমাকে বিশেষ রকমের অপমান করেছেন। অপমান? বলে দুলালবাবু ভারী ভীতু চোখে চেয়ে রইলেন। ভুবনবাবু বললেন, আপনি বলেছেন যে আমি এই শহরে সবচেয়ে বোকা আর আহাম্মক লোক। দুলালবাবু তাড়াতাড়ি নিজের কান দুহাতে চাপা দিয়ে আর্তনাদ করে উঠলেন, ছি ছি ছি, ওরকম কথা কানে শোনাও যে পাপ। আমি তাহলে আহাম্মক নই? দুলালবাবু মাথা নেড়ে বললেন, সে কথাও আমি বলতে পারবো না। আমি সামান্য মানুষ, বড় বড় মানুষেরা কে কেমন তার কি জানি। আপনি কবিতা কেনার নাম করে আমাকে ঠকিয়েছেন, ঠিক কি না? অনেক চুরি, মিথ্যে কথা আর ডাকাতিরও অভিযোগ আপনার বিরুদ্ধে আছে। দুলালবাবু আকাশ থেকে পড়লেন, মুখে বাক্য সরল না। দিন দুই বাদে এক সকালে দুলালবাবু ল্যাবরেটরির এক কোণে ছোট একটা স্টোভে সেদ্ধ ভাত রান্না করছিলেন। এমন সময় জানলার বাইরে একটা লোক এসে দাঁড়ালো। মুখে কাঁচা পাকা দাড়ি, ন্যাড়া মাথায় সদ্য গজানো খোঁচা খোঁচা কাঁচা পাকা চুল, দুখানা চোখ জল জল করছে। লোকটা চাপা গলায় ডাকলো, দুলালবাবু। দুলালবাবু চমকে উঠে বললেন, আজ্ঞে। লোকটা মাথা চুলকে বলল, এসব কি হচ্ছে দুলালবাবু? দুলালবাবু ভারী ভয় খেয়ে বললেন, আগে সেদ্ধ ভাত রান্না করছি, কোনো অন্যায় করিনি তো? আপনার মতো ওস্তাদ লোক সেদ্ধ ভাত রান্না করে শক্তির অপচয় করলে অন্যায় নয়? দুলালবাবু আরো ভয় খেয়ে বললেন, আগে আপনাকে তো ঠিক চিনে উঠতে পারছি না। চিনতে পারছেন না? বলেন কি দুলালবাবু, আমি যে আপনার সাগরেদ পাঁচু মোদক। দুজনে মিলে কত কি করলুম, সব ভুলে মেরে দিয়েছেন নাকি? দুলালবাবু ভারী অবাক হয়ে বললেন, আমি কি কিছু করেছি পাঁচুবাবু? পাঁচু খুব খক 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 করে হেসে বলে, কত কি করলুম আর আপনার মনে পড়ছে না? ভূত ধরা, সোনার দোকানে ডাকাতি করা, ভুবনবাবুর বাড়িতে চুরি, ক্রিকেট খেলা, কত কি।
দুলালবাবু কাঁদো কাঁদো হয়ে বললেন, চুরি, ডাকাতি, ক্রিকেট? ও বাবা, আমি যে জন্মেও সব কখনো করিনি। আপনি আর আমাকে ভয় দেখাবেন না, আমি ভারী ভীতু লোক। পাঁচু হাঁ করে খানিকক্ষণ চেয়ে থেকে বলল, আপনি ভীতু লোক? হাসালেন মশাই। আপনি না ভূত ধরার ব্যবসা করতে চেয়েছিলেন? আপনি দারোগা বাবুর কম হেনস্থা করে ছেড়েছেন? ভুবন বাবুর মতো ডাক সাইটের লোককে নাকের জলে চোখের জলে করে ছাড়েননি আপনি? দুলালবাবু অত্যন্ত আতঙ্কের চোখে পাঁচুর দিকে চেয়েছিলেন। হঠাৎ দু হাতে কান ঢেকে বললেন, ওসব কথা কানে শোনাও যে পাপ পাঁচুবাবু, শুনেই যে আমার ভয় করছে। পাঁচু হা 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 করে হেসে পড়ল। সাধু সেজে লাভ নেই দুলালবাবু, আমি আপনাকে ভালোই চিনেছি। তা সাধু সেজে কি নতুন কোনো প্যাঁচ কষছেন নাকি? আপনার মাথায় যা বুদ্ধি, হয়তো মিনমিনে সেজেই ঝপ করে একটা দাঁও মেরে ফেললেন। তা বলে পাঁচু মোদককে ভুলবেন না যেন। দুলালবাবু দুঃখের সঙ্গে মাথা নেড়ে বললেন, পাঁচু মোদক বলে কাউকে আমি চিনি না, আর আমার মাথায় বেশি বুদ্ধিও নেই। আপনি বোধহয় অন্য কোনো লোকের সঙ্গে আমাকে গুলিয়ে ফেলছেন। পাঁচু মাথা নেড়ে মিটমিট হেসে বলল, কেন যে ছলনা করছেন দুলালবাবু, আমি তো আর আপনার শত্রু নই। একটা জন্ম ওস্তাদের কাছে শিখতে যা পারিনি, আপনি তার 3 দিনে শিখিয়ে দিয়েছেন। আপনার যা এলেম, তার 100 ভাগের 1 ভাগ পেলেও বর্তে যেতুম। একটা প্যাঁচ যে আপনি কষছেন তা খুব বুঝতে পারছি। শুধু এই গরিব সাগরেদকে দয়া করে ভুলবেন না যেন। আজ আমি যাচ্ছি দুলালবাবু, আমি কিন্তু আবার আসবো। লোকটা চলে যাবার পর দুলালবাবু ভারী দুশ্চিন্তায় পড়লেন। ভাত আজ আর তার মুখে রুচল না। কয়েক গ্রাস কোনো রকমে খেয়ে আঁচিয়ে এসে শুয়ে শুয়ে ভাবতে লাগলেন। খুব ধীরে ধীরে তার মনে পড়তে লাগলো যে মাঝখানে কয়েকটা দিন তিনি ঠিক নিজের মধ্যে নিজে ছিলেন না। কি সব যেন অদ্ভুত ঘটনা ঘটেছিল। ভাবতে ভাবতে যতই তার মনে পড়তে লাগলো, ততই তার গায়ে কাঁটা দিতে লাগলো। তার মতো নিরীহ লোক যে এসব করতে পারেন, তা আজ তার বিশ্বাসই হচ্ছে না। ভয়ে তিনি বিছানায় উঠে বসলেন। বুকের ভিতরটা ধড়ফড় করছে, জল তেষ্টা পাচ্ছে, ভারী দুর্বল বোধ করছেন। উঠে দুলালবাবু কিছুক্ষণ পায়চারি করলেন। না, এখানে থাকার ঠিক হবে না। লোকটা আবার যদি আসে, তবে দুলালবাবু ভারী বিপদে পড়বেন। তাই তিনি নিজের বিছানাপত্র বাক্স প্যাটরা গোছাতে লাগলেন তাড়াতাড়ি। কিন্তু বেরোতে চাইলেই কি পারা যায়? দরজা খুলতেই দেখলেন সামনে ভুবনবাবু দাঁড়িয়ে। আরে দুলালবাবু, এই দুপুরবেলা কোথায় চললেন? আগে বাড়ি যাচ্ছি, এখানে ঠিক সুবিধে হচ্ছে না। কেন, অসুবিধে কি? কাল থেকে বাচ্চারা আপনার কাছে হাতে কলমে বিজ্ঞান শিখবে বলে সব ঠিক করে রেখেছে। এই সময় চলে গেলে চলবে কেন? আমি না হয় আপনার বেতন ডবল করে দিচ্ছি। দুলালবাবু আমতা আমতা করে বললেন, না না, টাকার কথা হচ্ছে না। বিজ্ঞান শেখানোর মধ্যে যথেষ্ট আনন্দ আছে, তবে কি না বড্ড উটকো লোকের উৎপাত। না হয় দারোয়ান রেখে দিচ্ছি। দুলালবাবু ঘাড় চুলকোতে চুলকোতে বললেন, ইয়ে, আমি লোকটাও বিশেষ সুবিধের নই। পাঁচু মোদক নামে একটা লোক এসে বলে গেল আমি নাকি অনেক খারাপ খারাপ কাজ করেছি। চুরি ডাকাতি মিথ্যে কথা কিছুই বাদ নেই। সেই থেকে ভারী আত্মগ্লানি হচ্ছে। আমার আর লোকালয়ে মুখ দেখানোর উপায় নেই। ভাবছি কোনো নির্জন জায়গায় গিয়ে লুকিয়ে থেকে বাকি জীবনটা কোনো রকমে কাটিয়ে দেব। ভুবনবাবু একটু গম্ভীর হয়ে বললেন, কথাটা আপনি খারাপ বলেননি। কয়েকদিন যাবৎ আপনার নামে নানা অভিযোগ আমরাও শুনেছি। তবে সান্ত্বনার কথা এই যে তখন আপনি তো আর আপনার মধ্যে ছিলেন না। একটা রাসায়নিক বিক্রিয়ার ফলে আপনার শরীর ও মগজের বিধান পাল্টে গিয়েছিল। ওটা আমি ধর্তব্যের মধ্যে নিচ্ছি না। আমি জানি আপনি অতি সজ্জন লোক। কিন্তু পাঁচু মোদক আমাকে শাসিয়ে গেছে, সে নাকি আবার আসবে। বোধহয় আমাকে দিয়ে আবার চুরি ডাকাতি করানোর ইচ্ছে। ভুবনবাবু বজ্র গম্ভীর গলায় বললেন, বটে, দাঁড়ান দেখছি। আপনি কোথাও যাবেন না কিন্তু। ভুবনবাবু ছড়ি হাতে গট গট করে চলে গেলেন।
পাঁচু মোদক তার গোপন ডেরায় হতাশভাবে বসে আকাশ পাতাল ভাবছিল। গতিক তার সুবিধের ঠেকছে না। এই বুড়ো বয়সে সে আর ধান্দাবাজি করে পেট চালাতে পারছে না। দুলালবাবুর মতো গুণী লোককে পেয়ে তার ভারী সুবিধে হয়েছিল ঠিকই, কিন্তু দুলালবাবু যেন কেমন ধারা হয়ে গেছেন। চোখে মুখে আর সেই ঝলমলে ভাবখানা নেই। চোখে কেমন মরা মাছের ভাব। হলোটা কি তা সে বুঝে উঠতে পারছে না। চোখ বুজে খুব ভাবছিল পাঁচু, কিন্তু তার মাথাটা কোনো কাজের নয়। চিন্তা ভাবনা ভালো খেলে না। মাথাটায় দুটো ঠুসো মারলো পাঁচু, একটু ঝাঁকুনি দিল, কাজ হলো না। চোখটা একটু পিটপিট করলো পাঁচু। আচ্ছা, ভগবানের কাছে উপায় চাইলে হয় না? অনেক সময় তো ভগবান এসে হাজির হন, বলেন কি বর নেবে নাও। এই বুড়ো বয়সে আর ধকল সয় না পাঁচুর। কটা দিন একটু আরামে কাটাতে পারলে হতো। পাঁচু চোখ বুজে বিড়বিড় করে ভগবানের কাছে খুব করে প্রার্থনা জানাতে লাগলো। খানিকক্ষণ বাদে টের পেল ভগবান এসেছেন, সামনে দাঁড়িয়ে আছেন। তবে চোখ খুলল না পাঁচু। এক গাল হেসে বলল, এসে গেছেন? বাহ, বেশ বেশ। ভগবান বেশ ভারিক্কি গলায় বললেন, এলুম। পাঁচু চোখ না খুলে মেঝের ওপর হাতড়ে হাতড়ে ভগবানের পা দুখানাও পেয়ে গেল। পায়ের ধুলো নিয়ে আর মাথায় ঠেকিয়ে গদগদ স্বরে বলল, বড্ড তাড়াতাড়ি চলে এলেন। অথচ শুনেছি কত লোকে কত কসরত করে বেড়ায় ভগবানের জন্য। তা খবর টবর সব ভালো তো? খবর সব ভালো। তা তোমার মতলবখানা কি? আগে বড় টানাটানি চলছে, চুরি জোচ্চুরিতে আর তেমন সুবিধে হচ্ছে না। তাই ভাবলুম একটা দুটো বর যদি দিয়ে দেন তো বাকি জীবনটা পায়ের ওপর পা দিয়ে কাটিয়ে দিই। বটে, কিন্তু চোখ বুজে আছো কেন? আগে আমি পাপি তাপি মানুষ, চোখ খুলতেই যদি পালিয়ে যান সেই ভয়। আমি পালিয়ে যেতে আসিনি। ভারী অমায়িক হেসে পাঁচু বলল, আগে তাহলে কি চোখ খুলেই ফেলবো? ভিড়মি যাব না তো? যেতেও পারো বলে ভগবান যেন মেঝের ওপর লাঠি ঠুকলেন। চোখ খুলে ফেললো পাঁচু এবং ভারী অবাক হয়ে বলল, এ কি? এখন তাহলে ভগবানকে ডাকাডাকি হচ্ছে? তা এই ধর্মভাবটা আরো বছর 30 আগে হলেই তো ভালো হতো। তা শুনলুম তুমি নাকি আমাদের দুলাল বাবুকে চুরি জোচ্চুরিতে নামাতে চাইছো। ঘাড়ে কটা মাথা তোমার, হ্যাঁ? পাঁচু মাথা চুলকে বলল, আগে আমি যে আর কিছু জীবনে শিখিনি, আর দুলাল বাবুও ভারী ওস্তাদ লোক। বটে, ফের যদি আমাদের বাড়িতে ঢোকো বা দুলাল বাবুকে ভাঙানোর চেষ্টা করো তাহলে কিন্তু। পাঁচু ভারী অভিমানী গলায় বলল, সবাই তো আমাকেই বকাঝকা করে ভুবন বাবু, কিন্তু আমার যে উপায়টা কি হবে তা কেউ ভাবে না। বুড়ো বয়সে আমি এখন কি খাই, কি পরি, কেই বা আমাকে দেখে। অসুখ হলেই বা কি হবে কেউ ভেবে দেখে না। তা মারতে হয় 10 ঘা মারুন। ভুবন বাবু একটু ইতস্তত করে বললেন, তোমার ছেলে পুলে নেই? কেউ নেই। ইয়ে, তাহলে একটা কাজ করলে কেমন হয়? আমার ল্যাবরেটরিতে একজন আগু পিছু করার লোক দরকার। খেতে পাবে, সঙ্গে কিছু হাত খরচাও। চুরি জোচ্চুরির দিকে ঝোঁক দেখলে কিন্তু। পাঁচু তাড়াতাড়ি নিজের নাক কান মলে বলল, প্রাণ থাকতে আর ওসব নয়। আপনার বাড়িতে খ্যাটের বন্দোবস্ত বেশ ভালো, তবে আমার খোরাকটার কথা যদি মনে রাখেন। ভুবনবাবু বাড়িতে এখন অখণ্ড শান্তি বিরাজ করছে। দুলালবাবু বাচ্চাদের হাতে কলমে বিজ্ঞান শেখাচ্ছেন। তার কাজে পাঁচু নানা রকম সাহায্য করে, আর ফাঁক পেলেই খানিক ঘুমিয়ে নেয়। ভুবনবাবু রোজই আজকাল কিছু না কিছু আবিষ্কার করে ফেলছেন। রামলাল ভুবনবাবুর ধমক খাচ্ছেন রোজ। নন্দবাবু বিজ্ঞান ও কবিতার হাত থেকে রেহাই পেয়ে ভূত প্রেত তন্ত্রমন্ত্র ইত্যাদি নিয়ে ভারী ব্যস্ত আছেন। ভূতও এক ফাঁকে হেলমেটটা আবার যথাস্থানে রেখে এসেছে। ভূতেরাও আজকাল আর কোনো গন্ডগোল করছে না। শুনছিলেন শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস অদ্ভুতুড়ে।
আজ ছিল অষ্টম এবং অন্তিম পর্ব। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ফিরে আসছি আবার নতুন কোনো গল্প নিয়ে।